আমরা তখন সোমালিয়া উপকূলে প্রায় 450 নটিক্যাল মাইল দূরে ছিলাম সোমালিয়া থেকে, এবং হাই রিস্ক এরিয়া থেকেও বাইরে ছিলাম। তো ওই সময় হচ্ছে স্পিকারে হচ্ছে ডিউটি অফিসার ছিল, স্যার ঘোষণা দেয় যে একটা সন্দেহজনক একটা বোট আমাদের দিকে আসছে। তো সবাই সন্দেহ করতেছে এটা পাইরেটস বোট। তো পরবর্তীতে সবাইকে ব্রিজে ডাকে, তো সবাই ব্রিজে যায়। ব্রিজে যাওয়ার পরে তারপরে দেখি যে একটা বোট আসতেছে আমাদের দিকে, স্পিড বোট অনেক স্পিডে। দূরে একটা ফিশিং ভেসেল ছিল। তো আসার পরে যাই হোক আমাদের ক্যাপ্টেন স্যার বা ডিউটিতে যারা ছিল ওরা ট্রাই করেছে যেন ওরা না উঠতে পারে, এবং জিগজ্যাগ করে জাহাজটাকে আমরা মুভ করাচ্ছিলাম। আর হচ্ছে তো সামহাও ওরা উঠে যায়, ওরা তো এই ব্যাপার অনেক এক্সপার্ট। তো ওঠার পরে পরবর্তীতে তো আমরা বিভিন্ন পরবর্তীতে ওদের হাতে আমরা জিম্মি হয়ে যাই আর কি 12 মার্চ। তো জিম্মি হওয়ার পরে আমি ফার্স্টে হচ্ছে আমি চাই নাই যে আমার ফ্যামিলিতে জিনিসটা জানুক, কারণ ফ্যামিলিতে সবাই টেনশন করবে এটা আমি জানি। আর হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে আমি একমাত্র সামাল দেওয়ার মতো ভাই, যদি আমার খবর জানে বা কাউকে আসলে মানে সামাল দেওয়া যাবে না এরকম। তো আমি আমার বন্ধুদেরকে আমি জানাই আসলে ওই সময় যতক্ষণ মোবাইল ছিল। ফার্স্টে হচ্ছে আমাদের একটা বন্ধুদের একটা গ্রুপ ছিল টাঙ্গাইলে, তো ওদেরকে জানাই এরকম জলদস্যুরা উঠে আমাদের আক্রমণ করেছে। তো ওই সময় হচ্ছে ওরা হচ্ছে জিম্মি অবস্থায় ক্যাপ্টেন স্যারকে, সেকেন্ড অফিসার স্যারকে ব্রিজে রাখছে বা আমাদের প্রথমে কিছু সময়ের জন্য আমরা হচ্ছে নিচে আসছিলাম। তো ওই সময়টুকুতে আমি হচ্ছে যত নিউজ পারি বা ওদের সম্পর্কে এগুলো আমি পাস করতেছিলাম। আমি আমার BMA 56-এর গ্রুপ ছিল, সেখানে আমি কথা বলেছি। আমাদের ইনস্ট্রাক্টর ছিল আতিকুর রহমান চৌধুরী স্যার। তো স্যারের সাথে আমার ওই টাইমে ফোনে কথা হয়, স্যারকে কোথায় থেকে ল্যাট লং পজিশনটা দিয়েছে, কোথায় হচ্ছে এরকম আক্রমণ করেছে, কতজন আসছে, আমরা কতজন ক্রু, সব কিছু স্যারকে জানাই। আমার ব্যাচমেট অনেকের সাথে কথা হয় ওই টাইমে। পরবর্তীতে সেখান থেকে আমাদের ফোনগুলো ইভেন আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যেন আমার বাসায় আগে না জানায়, বাসায় যেন না জানায়। কারণ বাসায় আমি নর্মালি নেটওয়ার্ক থাকে না, জাহাজে থাকলে নেটওয়ার্ক থাকে না, নর্মালি 4-5 দিন কথা হয় না বা 1 সপ্তাহ কথা হয় না। তো তারা টেনশন ফ্রি থাকে যে জানে যে নেটওয়ার্ক নেই। তো আমি ভাবছি হয়তো এটা দ্রুত কোনো একটা সমাধান হইতে পারে, আমার ধারণা ছিল না যে কতদিন রাখতে পারবে বা এরকম। তো আমি বলছি যে বাসায় যেন না জানে, কারণ বাসায় আমার আব্বু হচ্ছে অসুস্থ, সে প্যারালাইজ ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তো আম্মু হচ্ছে অসুস্থ। তো এই বাসার ব্যাপারটা আমি অ্যাভয়েড করি, এই জন্য আমি একাডেমিতে বা সবাইকে জানাই বাসা ছাড়া। এবং পরবর্তীতে হচ্ছে আক্রমণ হওয়ার আমাদের মোবাইল টোবাইল সব সেলফোন নিয়ে নেয়। সেলফোন নেওয়ার পরে তারপরে তো একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। এবং ওরা হচ্ছে ফার্স্টে আমাদেরকে ওইখান থেকে সেলফোন নিয়ে যাওয়ার পরে আমাদের একটা পজিশন, ওদের যে অনুবাদক থাকে তার সাথে ফোনে কথা, ওরা তো ইংলিশ জানে না, তো স্যাটেলাইট ফোনের মাধ্যমে ক্যাপ্টেন স্যার কথা বলতো, ওদের অনুবাদকের সাথে একটা পজিশন দেয়। সোমালিয়ার হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দিনুদা। তো দিনুদার দিকে হচ্ছে আমাদের ইঞ্জিন স্টার্ট করে এবং রুট প্ল্যান করে হচ্ছে দিনুদার দিকে আমরা যাওয়া শুরু করি। এবং রাতের বেলায় হচ্ছে এর আগে হচ্ছে আশেপাশে আমাদের কোনো নেভি শিপ ছিল না। আমাদের ক্যাপ্টেন স্যার, সেকেন্ড অফিসার স্যার বা চিফ অফিসার স্যার ছিল, থার্ড অফিসার স্যার ছিল, সবাই যার সাধ্য মতো চেষ্টা করে নেভি শিপকে ডাকতে থাকে, বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাইতে থাকে, মানে ওরা ওঠার ওই সময়টুকুর মধ্যে। তো অনেক দ্রুত আমরা নিউজগুলো পাস করতে পারি। তো পরবর্তীতে হচ্ছে যখন আমাদের সোমালিয়ার দিকে নিয়ে যায় এবং তখন হচ্ছে সবাইকে একসাথে ব্রিজে রাখে, জিনিসগুলো ছিল খুবই প্রথম দিকে খুবই ভীতিকর ছিল ব্যাপারগুলো, যে সবার হাতে গান। মানে আমরা শুনেছি যে আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছে সোমালিয়ার ব্যাপারে অনেক কিছু আমরা মোটামুটি জানি, ওদের পাইরেটস ওরা কী কী করে না করে আমরা আগে থেকে জানি, কিন্তু লাইভ যে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার নিজের সাথে ঘটবে, মানে এই জিনিসগুলো মানে কখনো কল্পনা করি নাই। তো ওরা হচ্ছে আমরা জানি যে ওরা হচ্ছে আমাদের হয়তো বা শ্যুট করবে না সবাইকে, কিন্তু ক্যাপ্টেন স্যার ফার্স্টে ওদেরকে বলে যে মানে আমাদের জিম্মি হওয়ার পরে বলে যে আমাদেরকে শ্যুট না করতে, যে ওরা যেভাবে বলে আমরা সেইভাবেই আমরা থাকবো, আমাদের যেন শ্যুট করা না হয়। এটা ক্যাপ্টেন স্যার ওদের কাছে রিকোয়েস্ট করে। তো ওরাও বলে যে তোমাদের কোনো ভয় নাই, সব কিছু তোমাদের কোম্পানি হ্যান্ডেল করবে। তো
এই জন্য ওরা শ্যুট করে না। এবং ফিজিক্যালি যে টর্চার, হয়তো বা দেখা গেল যে ওদের কথা আমরা শুনলাম না, তো সেই ক্ষেত্রে ওরা ফিজিক্যালি টর্চার করে, অনেক সময় আমরা শুনেছি মারধর করে অনেক। কিন্তু আমাদের সাথে আমরা যেহেতু ওদের কথা মতো চলতাম, আমাদের ওই রকম মানে শুরুর দিকে একটু অ্যাগ্রেসিভ ছিল, আসার পরে ফায়ার করছে, আসার পরে ওরা জাহাজে ওঠার পরেই ব্রিজের দিকে ফায়ার করছে, মানে আমরা সবাই সাথে সাথে ব্রিজে শুয়ে পড়ছিলাম ওদের ফায়ার দিকটা। তো এই জিনিসগুলো আসলে মানে ওই সময়টা একটু মানে ভয়ের মুহূর্ত ছিল, যে আমাদের দিকে ফায়ার করছে, হয়তো বা আসার পরে ফায়ার করতে পারতো, কিন্তু সবাইকে ফায়ার করবে না এটা জানি, যে কারণ এটা আগে থেকে একটা মানে জানতাম যে ওরা মুক্তিপণের জন্য আমাদের আটক করেছে, আমাদের ফায়ার করলে বা আমাদের মেরে ফেলে তো ওরা ওই জিনিসটা পাবে না, যেটার জন্য ওরা আটক করেছে। হয়তোবা ওরা আমাদের শারীরিকভাবে টর্চার করতে পারে, এই জিনিসটা আমরা ভয় পাচ্ছিলাম। শারীরিকভাবে আসলে ওই সময় অনেকে হয়তোবা করেছে, বা সবাই যার যার মতো মানে ছিলাম, বা আমরা নিচে ছিলাম, উপরে ছিল। তো আমি সরাসরি হচ্ছে ওইটা দেখি নাই, বা শারীরিকভাবে ওরা করে না, কিন্তু মানসিক যে নির্যাতনটা সেটা অল টাইম দুই পাশে হচ্ছে গান থাকতো, দুই ব্রিজ মিক্সে AK-47 অল টাইম ওরা পাহারায় থাকতো। তারপর মানকি আইল্যান্ডের ব্রিজের উপরে যেটা, সেটা হচ্ছে মানকি আইল্যান্ড, সেখানে চারপাশ মানে ওইখানেও গান নিয়ে থাকতো আতঙ্কের মধ্যে, এবং রেগুলার ফায়ারিং চলতো। নেভি শিপ যদি দেখে ওরা আমাদেরকে মানে কোনো মুভ করতে দিত না, নেভি শিপ আসলেই। এবং ওই সময় হচ্ছে নেভি শিপ হচ্ছে আমার সরাসরি তখন সাপোর্ট পাই নাই, এবং সন্ধ্যার দিকে হচ্ছে ইন্ডিয়ান নেভাল এয়ারক্রাফট আসে। তো ওরা ইন্ডিয়ান নেভাল এয়ারক্রাফট এসে আমাদের ডাকতেছিল বিএসএফে, যে আমরা ঠিক আছি কিনা, বা আমাদের কোনো সাহায্যের প্রয়োজন কিনা, কিন্তু আমরা রিপ্লাই দিতে পারতেছিলাম না। আমাদের হাতের সামনে বিএসএফ ক্যাপ্টেন স্যার মানে ওইখানেই আছে, কিন্তু ওটা টাচ করতে পারতেছে না। ওরা হচ্ছে বিএসএফ মানে ধরতে দিতেছে না, যে যোগাযোগ করা যাবে আমাদের সাথে। তো এভাবে হচ্ছে আমাদেরকে নিয়ে যায়, এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের প্রথম যে বা নেভির জন্য ভয় পাইতাম, যে নেভি আমাদের হয়তো বা উদ্ধারের জন্য বা আমাদের সাপোর্ট দেওয়ার জন্য নেভি গেছে, কিন্তু ওই সময়টাতে ওই জিনিসটা আমাদের জন্য রিস্কি ছিল। কারণ নেভি যদি আক্রমণ করতো, আমরা তো অলরেডি জিম্মি, নেভি যদি আক্রমণ করতো হয়তো বা ওরা নেভির সাথে ফায়ার করতেছে, মাঝখানে আমরা ফাইসে গেছি, আমাদের একটা লাগতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমরা খুবই ভীত থাকতাম অল টাইম। আর ওরা অল টাইম এসে রেডারে চেক করতো যে আশেপাশে কোনো নেভি শিপ আছে কি না। নেভি শিপ আসলে ওরা বেশি স্ট্রিক্ট থাকতো, ওরা হচ্ছে নেভি শিপ আসলে সবাই মানে একত্রে এই ব্রিজের ভিতরে রেখে অল টাইম আমাদের দিকে গান তাক করা থাকতো। তো এরকম জিনিসগুলো ছিল খুবই ভয়াবহ। আসলে প্রথম রাত খুবই মানে ভয়াবহ ছিল জিনিসটা, যে প্রথম রাতে তো সবাই একসাথে ব্রিজে ঘুমিয়েছি, এবং একটা উৎকণ্ঠার মধ্যে যে আমরা আসলে যাচ্ছি কোথায়, আমাদের মানে পরবর্তীতে আমাদের সাথে কি হইতে পারে আমরা কেউ কিচ্ছু জানি না। তো আমরা মানে এর আগের যে অভিজ্ঞতা থেকে আমরা শুনেছি অনেকের সাথে অনেক দুর্ব্যবহার করে, তারপরে হচ্ছে অনেককে 2-3 বছর আটকে রাখে, মানে একটা ভয় কাজ করতেছিল যে আমাদের তো লাইফের ভয় আছে, প্লাস আমাদের ফ্যামিলির ভয় তো আরও বেশি। সবাই হচ্ছে কান্নাকাটি করতেছিল, নিজের ভয়ের চেয়েও কান্নাকাটি করতেছিল, যে তার ফ্যামিলিতে তার অনেকের হচ্ছে বাবা মা আছে, অনেকের ছোট বাচ্চা আছে, তাদের জন্য কান্নাকাটি করতেছিল। তো আমারও ভয় হইতেছিল যে আমার আব্বু প্যারালাইজড পেশেন্ট, ব্রেন স্ট্রোক করার পর প্যারালাইজড হয়। তারপরে আমার আম্মু অনেক মানে উইক আর কি। তো এই জিনিসগুলো যদি জানাজানি হয়, তো তাদের কীভাবে সামাল দিবে তারা, হয়তো বা আমরা তো এখানে যেভাবে সার্ভাইভ করতে পারবো বা করবো, মানে আমাদের একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমরা যেভাবে হোক আমরা এখানে সার্ভাইভ করবো, কিন্তু তারা তো বুঝতে পারবে না যে আমরা মানে মেন্টালি স্ট্রং আছি। যেভাবেই থাকুক আমরা, যত কষ্টই হোক মেন্টালি স্ট্রং আমরা, মানে ভয় পেলেও আমরা মেন্টালি সবাই ঠিক আছি। যে ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তোমাদের খাবার দাবার কি, হ্যাঁ খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে ওরা ওই সোমালিয়া পর্যন্ত আমাদের খাবার দাবারই ওরা খায়, কারণ ওরা হচ্ছে ইরানিয়ান একটা ওই ফিশিং ভেসেল হচ্ছে ওরা ফার্স্টে হাইজ্যাক করে 1 মাস ওইটাতে ছিল, 1 মাস ওদের খাবার দাবার খায়। তো দেন হচ্ছে আমাদেরটাই চলে আসে, তো সোমালিয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত ওরা আমাদের খাবার দাবার খায়। সোমালিয়াতে যাওয়ার পর ওদের খাবার মানে চলে আসে, তো ওদের খাবার তখন ওদের যে কুক ছিল সে রান্না করতো, আমাদের খাবারগুলো আমাদের কুক ছিল সময় মতো। হ্যাঁ ওরা এই সুযোগটা দেয় রমজান উপলক্ষে, মানে যেহেতু ওরা সবাই মুসলিম, আমরাও মুসলিম, তো রমজান উপলক্ষে আমরা সেহরি করতে পারতাম, ইফতার করতে পারতাম,
5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। ইভেন তারাবি পড়ারও ওরা সুযোগ করে দিয়েছিল যে তারাবি পড়তে পারতাম। তো সবাই হচ্ছে আল্লাহর কাছে একসাথে দোয়া করতাম, কান্নাকাটি। হ্যাঁ, ঈদের দিন ওদের পারমিশন নিয়ে আমাদের ক্যাপ্টেন স্যার ওদের কাছে পারমিশন নিয়েছিল যে আমরা হচ্ছে ঈদের নামাজ একসাথে পড়তে চাই। তো ওরা হচ্ছে পারমিশন দেয়। পারমিশন দেওয়ার পরে আমরা সবাই একসাথে নামাজ পড়ি। আপনারা সেই ছবিটাও দেখেছেন। ওই ছবিটা হচ্ছে ওই ওদের পারমিশন নিয়ে হচ্ছে একটা ক্যামেরা ছিল আর কি, মোবাইল তো সব ওদের কাছে, ছোটো ক্যামেরা ছিল, তো সেই ক্যামেরার মাধ্যমে তোলা হয়। তো এটা কোনোভাবে হচ্ছে ভাইরাল হয়ে ছবিটা চলে আসে। তো এটা নিয়ে অনেক একটু প্রবলেম হয়েছিল ছবিটা চলে আসার পরে। তো এভাবে হচ্ছে ঈদটা আসলে কাটে খুবই ফ্যামিলি থেকে নর্মালি বাইরে ঈদ করি আমরা, মেরিনার যারা আমরা মেন্টালি অনেক স্ট্রং থাকি, তো ফ্যামিলি থেকে বাইরে ঈদ করি। কিন্তু এবারের ঈদটা ছিল ডিফারেন্ট। সবাই একসাথে নামাজ পড়তে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। বাট ওই ফ্যামিলি সবাই টেনশনে আছে, বা আমরা এই এত টেনশনের মধ্যে নামাজ পড়তেছি, এই জিনিসগুলো ছিল। আর হচ্ছে রেগুলার তো ডিউটি শিপে অল টাইম 24 ঘন্টা ডিউটি চলে, কিছু বেসিক ডিউটি আছে সেটা রেগুলার করতে হয়, তো সেগুলো চলতো। আর আমাদের তো কয়লা ছিল, কয়লা সেটা হচ্ছে উত্তপ্ত হতে পারে বা এক্সপ্লোসিভ, সেখানে আগুন লাগতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে রেগুলার চেক করতে হতো। সেটা আমি চেক করতাম রেগুলার, যে টেম্পারেচার ঠিক আছে। তো এই যে আসলে ছাড়ার যে সম্ভাবনা তার আগের দিন থেকে আমি মানে আমরা কেউ ঘুমাইতে পারি না উত্তেজনায়। দেখা গেছে 2 দিন মানে টোটালি ঘুম নাই, মানে চোখ মানে আমরা লাগাইতে পারতেছি না, এই এত উত্তেজনা কাজ করতেছিল ছাড়া পাওয়ার পরেও, মানে টোটালি মানে ঘুমাই নাই উত্তেজনায়। এবং সবাই হচ্ছে যখন 14ই এপ্রিল 12টা 8 মিনিটে ওদের লাস্ট যে জলদস্যু ছিল ওরা চলে যায়, এবং সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে তারপরে হচ্ছে আল্লাহর কাছে শুকর আদায় করি। তারপরে সবাই উল্লাস করেছি আর কি ওই সময়টাতে। এত দ্রুত ছাড়া পাবো এটা হচ্ছে আমরা আশ্বস্ত ছিলাম, কারণ আমাদের সিও স্যার অত্যন্ত দক্ষতার সহিত এই জিনিসগুলো হ্যান্ডেল করেছে। তো ওরাও হচ্ছে বলতো যে তোমাদের কোম্পানি অনেক দ্রুত পদক্ষেপ নিচ্ছে, তোমরা দ্রুত মুক্তি পাবা। তো এই জিনিসগুলো শোনার পরে কেমন? হ্যাঁ, আমাদের ভালো লাগতো যে হ্যাঁ আমরা হয়তো দ্রুত হচ্ছে মুক্তি পাবো। তো মুক্তি পাবো এটা একটা আশ্বস্ত ছিলাম, হয়তো কোনো কবে, কিন্তু এত দ্রুত যে মুক্তি পাবো এটা আসলে কল্পনা করিনি। আল্লাহর কাছে মানে হ্যাঁ, এটা আল্লাহর অশেষ রহমত, এবং দেশবাসী সকলেই দোয়া করেছে, ফ্যামিলি এবং দেশবাসী সবাই দোয়া করেছে। ইভেন শুনেছি যে পবিত্র মক্কা শরীফ, কাবা শরীফের ইমাম সাহেব ওনাকে আমাদের জন্য দোয়া করেছে। বিশ্বের বিভিন্ন এগুলো শোনার পর আসলে অন্যরকম ফিলিংস কাজ করতো যে মানে সবাই ভালো আছে আমাদের, মানে খুবই ভালো লাগতো এই জিনিসগুলো। তখন আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেটা হচ্ছে আমরা আসতেছি এই কোর্টে, সবার রিলেটিভ চলে গেছে, যদিও আমার রিলেটিভ একটু মানে আমার আব্বু তো অসুস্থ থাকার কারণে বা আমার ওইরকম যাওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি বলেছি তাকে কষ্ট করে আসার দরকার নাই। কিন্তু সবার রিলেটিভ ছিল বা আরও লোকজন ছিল, মানে সবাই অনেক উল্লাস করেছি আর কি। কোর্টে নামার পূর্ব পর্যন্ত আসার সময় এই সবাই হাত নেড়ে আমাদের স্বাগত জানাচ্ছিল, আমরা হাত নেড়ে তাদের রিপ্লে করতেছিলাম। দেশবাসীর কাছে অবশ্যই দেশবাসীর কাছে দোয়া চাই, শুধু আমার জন্য না। এবং আমাদের বাংলাদেশের মেরিন সেক্টরটা হচ্ছে খুবই ছোট কিন্তু অনেক স্ট্রং। তো আমি সকল মেরিনারের জন্যই দোয়া চাই, কারণ আমরা হচ্ছে লাইফ রিস্ক নিয়ে আমরা সমুদ্রে থাকি এবং দেশের জন্য বিশ্বের জন্য আমরা কাজ করি। বিশ্বের বাণিজ্য মূলত মেরিনের উপরই ডিপেন্ড করে। তো লাইফ রিস্ক শুধু এই সোমালিয়ান জলদস্যু না, হয়তো বা সিতে, ডিপ সিতে, ওপেন সিতে হয়তো বা আগুন ফায়ার লাগতে পারে। তো ঝড়ে বা সামহাও এমন মানে শিপ ডুবে যেতে পারে, বা বিভিন্ন রকম আমাদের প্রবলেমের মধ্যে আমাদের প্রবলেম ফেস করতে হয়। এগুলো এত কিছু মাথায় নিয়ে আমরা জাহাজে যাই, তো আমাদের জীবনের ঝুঁকি থাকে অবশ্যই। তারপরও যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তো এত কিছু মাথায় নিয়ে আমরা সমুদ্রে যাই। তো আমি সকল মেরিনারের প্রতি দোয়া চাই, বিশেষ করে বাংলাদেশের যত মেরিনার আছে এবং আমার একাডেমি, বাংলাদেশ মেরিন একাডেমি সহ বাংলাদেশ মেরিন একাডেমির সিনিয়র স্যার, জুনিয়র ব্যাচমেট, সকলের জন্য দোয়া চাই। কারণ আমরা হচ্ছে অনেক পরিশ্রম করি জাহাজে প্রত্যেকটা দিন আমাদের অনেক পরিশ্রম করতে হয় যতদিন আমরা জাহাজে থাকি।